গণভোট নিয়ে যেটা বলবো, আমি অ্যাকচুয়ালি সংবিধান বিশেষজ্ঞ বা এই ধরনের আইন কানুন খুব একটা বেশি জানি না। আমি একজন সাধারণ বাংলাদেশের নাগরিক হিসেবে আমি যেটা দেখি, আমরা জানি যে তত্ত্বাবধায়ক সরকারের যে আইনটা, এটা আওয়ামী লীগ সরকার এটা বাতিল করে দিছে। সো আমাদের একটা জুলাই বিপ্লব হয়েছে। আমাদের জুলাই বিপ্লব হওয়ার পরে আমাদের সংবিধান অনুযায়ী আমরা যদি এই সংবিধানের মধ্যে স্ট্রিক্ট থাকি, আমরা আমাদের নেক্সট নির্বাচন হওয়ার কথা ২০২৯ সালে, আমি যতদূর জানি ২০২৯ সালে, তাই না? তো জি, আমার কথা হচ্ছে 2029 ২৯ সালে। তো এখন যদি আমরা সংবিধান আওয়ামী লীগ ফলো থাকলে করি 29 তাহলে সালে। তাহলে তো আমরা ২০২৯ সালে নির্বাচনের জন্য অপেক্ষা করব। তাহলে আমরা এখন ফেব্রুয়ারিতে কি আইন অনুযায়ী আমরা নির্বাচনটা দিব? তো এটার তো একটা আইনগত ভিত্তি থাকতে হবে। আইনগত ভিত্তি কিন্তু নাই। কিন্তু আ যেটা আমি মনে করি ডক্ট্রিন অফ নেসেসিটি তে, যেখানে একটা বিপ্লব হয়েছে, বিপ্লব হওয়ার পরে আ একটা আইনগত ভিত্তি দরকার। আমার কথা হচ্ছে এই আইনগত ভিত্তির জন্য এই আ ব্যারিস্টার ওয়াহিদ ভাই যেটা বললেন যে, যদি এর পরবর্তীতে যদি যারা ক্ষমতায় আসবে, ধরে নিলাম যদি বিএনপি সর্ববৃহৎ দল, তারা যদি ক্ষমতায় আসে এবং তাদের বিভিন্ন নেতা-নেত্রীদের কথাবার্তায় আমার মনে একজন সাধারণ নাগরিকের সন্দেহ জাগছে যে হয়তোবা এটার আইনগত ভিত্তিটা তারা ক্ষমতায় আসলে দিবে না। সো এই ভয়টা থেকে আমি এখন চাই যে এর আগে একটা রেফারেন্ডাম হোক, এবং এই রেফারেন্ডাম হলে আমি মনে করি এইটাই হবে আইনগত ভিত্তি। যে এটার পরবর্তীতে এটা, মানে যেহেতু জনগণ এটা যদি সাপোর্ট করে বা যদি সাপোর্ট না করে, ফাইন, এটার দরকার নাই। হ্যাঁ, কিন্তু যদি সাপোর্ট করে, এইজন্যই মেইন নির্বাচনটা আইনগত ভিত্তির জন্য আমি মনে করি আগে নির্বাচনটা হওয়া দরকার। এখন আসি হচ্ছে ওই আগে এই এই সাধারণ গণভোটটা হওয়া দরকার। এরপরে আসি হচ্ছে আমাদের যেটা জামাত ইসলাম ফোন করেছেন বিএনপিকে এটা নিয়ে আলোচনা করার জন্য। আমি যতদূর জানি প্রফেসর ইউনূস বলে ৭ দিন বোধহয় টাইম দিয়েছেন যে এর ব্যাপারে একটা ডিসিশন নেওয়ার জন্য, এবং উনি বলেছেন যে ডিসিশন না নিলে উনি ডিসিশন নিবেন। আ এটা আমি আ পূর্ণ সমর্থন করি, এবং আমি মনে করি জামাতে ইসলাম, আ বিএনপি একটা বড় দল। সেই হিসাবে আ বড় দল ফোন করতে পারত ছোট দলকে, সেখানে না করে ছোট দল করেছে, এতে আমি কোন দোষ দেখি না। আমাদের আ আ যে আওয়ামী লীগ আমাদের মধ্যে যে হিংসাত্মক রাজনীতি আ যেটা ইনজেক্ট করেছিল, সেটা থেকে আমরা বেরিয়ে এসে আমরা এখন একজন দল আরেকজনকে একটা এসে একটা মানে কথাবার্তার মধ্যে আলোচনার মাধ্যমে আমরা একটা ডিসিশন নেব। এটা একটা ভালো জিনিস। আমি মনে করি আ এটা জামাত ফোন করেছে বলে না, এবং বিএনপিও ইচ্ছা করলে ফোন করতে পারত। আমি মনে করি যে বিএনপি ফোন করলেও জামাত ওইভাবে আ স স্বপ্রণোদিত হয়ে এটায় অংশগ্রহণ করত। আমি মনে করি যে এটাই দেশের জন্য ভালো, যে ২ টা রাজনৈতিক দল একসাথে মিলে এটার ব্যাপারে একটা ডিসিশন নেয়। ডিসিশন নেওয়ার একটাই জিনিস আমি যেটা আগে বলেছি যে, এখন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, এই নির্বাচনটা সংবিধান দ্বারা আ অ্যাপ্রুভ না। এখন বর্তমান সংবিধানে কোন তত্ত্বাবধায়ক সরকার নাই, কোন কিছু নাই। এইটাই অ্যাপ্রুভাল এর জন্য এখন এটা দরকার। সো আমি মনে করি যে আগে গণভোট হওয়া উচিত, এবং আর জামাতে ইসলাম যে ফোনটা করেছে এটার বিএনপি পজিটিভলি আলোচনা করা উচিত। এবং আমি অ্যাকচুয়ালি আ আ বিএনপির যে আ উনি এখনো মহাসচিব না, সালাউদ্দিন, উনি অ্যাকচুয়ালি ভারতে যাওয়ার আগে উনি অ্যাকচুয়ালি আ আমি বলব 2nd ক্যাটেগরির আ বিএনপির লিডার ছিলেন। আমরা যেটা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে সাধারণ জনগণ হিসেবে বুঝি। ভারত থেকে চলে আসার পরে উনি আ গুম হয়েছেন, ইন্ডিয়াতে গিয়েছেন। তারপরে উনি এটা নিয়ে আ গুম কমিশনে গিয়েছেন পাবলিক প্রেশার এর পরে। সো আমার কাছে এই জিনিসটা সন্দেহজনক মনে হয়, এবং এর পরবর্তীতে এসে উনি হঠাৎ করে হাই লেভেলের যে বিএনপির এত আগে নমিনেশন দেওয়াটা আমি পজিটিভ ভাবে দেখি। আমি এইভাবে জিনিসটা দেখি যে আগে দেওয়ার কারণে যেটা হয়েছে, পাবলিক জানতে পারতেছে বিএনপি যদি আমি সমর্থক হই, আমার প্রার্থীটা কে। এটার কিছু নেগেটিভ এফেক্ট আছে, সেটা হচ্ছে যে দলীয় কোন্দল এবং অন্যান্য কিছু। এই দলীয় কোণগুলো অ্যাকচুয়ালি দলীয় ডিসিপ্লিন উপর নির্ভর করে। আমি যদি এই জিনিসটা জামাত এবং বিএনপি কে যদি তুলনা করি, মা আ একজন নিরপেক্ষ বাংলাদেশের নাগরিক হিসাবে, এই যে আ মনিরুজ্জামান ভাই যেটা বলতেছিলেন যে আ জামাতের ২ জন মন্ত্রী ছিল, তারা দলীয়করণ করেছে, এই করেছে। অ্যাকচুয়ালি দলীয়করণ করেছে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল। সো এখানে জামাতকে আলাদা করা যাবে না। বাট ইট ইস মোর ইম্পোর্টেন্ট যে তারা দুর্নীতি করে নাই। এখানে আমি যে জিনিসটাতে আসবো, সেই জিনিসটা হচ্ছে জামাতের যে কর্মী বাহিনী আছে, তাদের ভিতরে ডিসিপ্লিন আছে কি জন্য? কারণ তারা তাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে, এরা মেক্সিমাম কর্মী যারা আছে,
তাদেরকে ফ্যামিলিকে তারা চাকরির ব্যবস্থা করে, এবং তাদের এগেইনস্টে ইয়াটা যে দলীয়করণ, যেটা দলীয়করণটা কিন্তু ওইটার আন্ডারেই আমি মনে করি দেশে ব্যক্তিগতভাবে কেউ টাকা পকেটে না ভরিয়া যদি তাদের দলকে সংগঠিত করে, এবং এই কারণেই জামাতের লোকজন আমি বলবো গ্রাউন্ডে আরো ডিসিপ্লিন। আমি মনে করি যে এখন যদি জামাতও ৩০০ আসনে ইয়া দেয়, হয়তোবা আমি বিএনপির মতো এরকম কামড়াকামড়ি মারামারি অন গ্রাউন্ডে দেখবো না। কারণটা কি, তাদের বেশিরভাগ লোকই হচ্ছে যারা জামাত করে কর্মী, তারা বেশিরভাগই এমপ্লয়েড। সো আমি মনে করি বাংলাদেশের এই রাজনৈতিক ডামাডোলের মধ্যে সবচেয়ে বেশি রোল প্লে করে হচ্ছে একটা বেকার, একটা বড় একটা বেকার যে সংস্থাটা আছে, তারা যখন কোনো কিছু না পারে তখন একটা দলের সাথে কাজ করতে চায়। এবং এই মুহূর্তে আমি বলবো যারা আগে আওয়ামী লীগ করতো তারা ইচ্ছা করলেই কিন্তু জামাতে ইনক্লুড হতে পারতেছে না, কারণ জামাতের সংসদ, জামাতের যে রুলস এন্ড রেগুলেশন আছে, আমি গোয়েন্দা সংস্থার রিপোর্ট দেখেছি, আমি বলি ডিজিএফআই এর আমি রিপোর্ট দেখেছি, তারা বলেছে যে ডিজি বা জামাত যেভাবে তাদের রিক্রুটিং করে এবং তাদের মেনটেনেন্স করে এবং তাদের যে লিডারশিপ, সেটার মধ্যে গণতন্ত্র চর্চা হয়, কিন্তু বিএনপির ভিতরে বা আওয়ামী লীগের ভিতরে চর্চাটা হতো না। কি জন্য? কারণ এই যে মনে করেন এই মুহূর্তে জনাব তারেক জিয়া দেশ থেকে আসতেছেন না নিরাপত্তা বিভিন্ন অজুহাতে। আমি মনে করি দিস ইজ এ বুলশিট। উনার আরো আগেই আসা উচিত ছিল। আমি মনে করি যে যদি এই ফ্যাসিস্টের বিরুদ্ধে যে গণ বিপ্লবটা ছিল, এইটার সবচেয়ে বড় রাইট ছিল বিএনপির, রাইট ছিল এটা নেতৃত্ব দেওয়ার। এই নেতৃত্ব যদি দিত, বিএনপির পজিশন আরো সংহত হইতো। কেন দিতে পারলে না? এটা বিএনপির ব্যর্থতা। এবং এই কারণেই আমি মনে করি যে বিএনপির যে কর্মীরা ছিল, ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলে দিয়েছে এই বিপ্লব কিন্তু আমরা করিনি, একবার কিন্তু বলে দিয়েছিল। সো আমি মনে করি যে বিএনপি এবং জামাতের মধ্যে পার্থক্যটা হচ্ছে জামাতের যে কর্মীরা আছে তারা এমপ্লয়েড, বিএনপির কর্মী এমপ্লয়েড নাই দেখেই বিভিন্ন সময় বিভিন্ন চাঁদাবাজি আসতেছে। হ্যাঁ, যাদের এগেনস্টে চাঁদাবাজি আসছে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু আমি মনে করি যে ফিউচারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে নমিনেশন যে দেওয়া হয়েছে, এর মধ্যে আমার যেটা ভিউ সেটা হচ্ছে বিএনপি এই ২৩৭ জনের মধ্যে যদি আমি অ্যানালিসিস করেন, তাদের সবারই মানি পাওয়ার আছে এবং মাসল পাওয়ার আছে। বেসিক যারা এর মধ্যে আমি একটা জিনিস বলবো যে আমি যেহেতু মিলিটারি কমিউনিটির, বিএনপির যারা মিলিটারি কমিউনিটি আছে তাদের সাথে অনেকের সাথে আমার যোগাযোগ আছে। তারা অনেকেরই এই মানি পাওয়ারটা নাই। আমি অবাক হয়ে গেলাম যে সেনাবাহিনীর প্রাক্তন সদস্য যারা বিএনপিতে আছে, এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন এবং মেজর হাফিজ, এই দুজনকে সেনাবাহিনীর কোটা বা ডিফেন্সের কোটায় তারা পেয়েছে, এটা আমি বলবো না, কারণ তারা হচ্ছে বিএনপির কোর কমিটির মেম্বার। নতুন যারা আছে তারা একজনও, একটা মিলিটারি অফিসারও পায় নাই। এটা আমার কাছে খুব অবাক লাগছে। এটাতে আমাকে বিশ্বাস করতে অনুপ্রেরণা জাগাচ্ছে যে এরা তো নিশ্চয়ই নমিনেশন পাওয়ার জন্য টাকা পয়সা খরচ করতে পারে নাই। তো এই জিনিসটা আমি জানি না বিএনপি কিভাবে অ্যান্সার দিবে। এবং আমি সবচেয়ে অবাক হয়েছি যে আজকে বিএনপির সিনিয়র লেভেলের একজনের সাথে কথা বলছি, পরবর্তীতে কনফার্ম করার জন্য আরেকজনের সাথে কথা বলছি। তারা বলেছে যে সিনিয়র অনেক হেভি ওয়েট প্রার্থী যারা নমিনেশন পায় নাই, তারা কি নাকি নিজেদের সিটি তারা বিক্রি করে দিছে, যে তারা টেকনোক্রেট মন্ত্রী হবেন। আমি বললাম যে এইটা যদি হয়ে থাকে তাহলে বিএনপির আপনাদের সেন্ট্রাল কমিটি কি করছে? টাকার ভাগ তো তাহলে তারাও পাইছে, এটার আবার অ্যান্সার দেয় না। সো আমি মনে করি যে বিএনপির যে এই ২৩৭ এর হয়েছে মাসল পাওয়ার এবং মানি পাওয়ার, এটা আমি দিব্য চক্ষে দেখতেছি তাদের প্রত্যেকের ইয়া করে। এবং আমি সবচেয়ে অবাক হয়েছি যে ময়মনসিংহ ৮ আসনে আহ, লোকটার নামটা ভুলে গেলাম, সে ছিল হচ্ছে তারেক সিদ্দির এগেনস্টে যে এয়ারপোর্টের একটা দুর্নীতি মামলাতে সে হচ্ছে কয় নম্বর আসামি ছিল। সেই লোক এতদিন ব্যবসা করছে আওয়ামী লীগ তারেক সিদ্দিকের সাথে, এবং হি গট এ বিএনপি নমিনেশন, এবং লোকজন তাকে বলতেছে তাদেরকে বিএনপির অনেক লোকজনকে সহায়তা করে। আমার কথা হচ্ছে এই যে টাকাটা ইনকাম করেছে, এই টাকাটা ইনকামের মাধ্যমে আমি মনে করি যে সেই নমিনেশনটা বেছে এবং প্রতিটা জায়গায়। সো আমি মনে করি যে এটাই বিএনপির পজিটিভ দিকটা হচ্ছে এই যে ২৩৭ জনের নামটা পাস করছে, দিস ইজ নট দ্য ফাইনাল। সো তাদের কিন্তু এখন সুযোগ এসছে পাবলিকের সেন্টিমেন্টটা বুঝে এটাকে সংশোধন করার। আর আমি মনে করি যে মিলিটারির যারা লোকজন আছে, হ্যাঁ আমি স্বীকার করি যে শেখ হাসিনার আমলে বাংলাদেশ মিলিটারি একাডেমির নাম ডুবাই ফেলছে কিছু অফিসার, ভারতের পক্ষ হয়ে কাজ করছে, তারা ভারতে পালায় গেছে, সেনাবাহিনীর দুর্নামের একটা চরম পর্যায়ে নিয়ে গেছে। কিন্তু
এই জিনিসটা, এটার যে পজিটিভ সাইড, যেটা পজিটিভ, এইটার বিরুদ্ধে কেন আওয়ামী লীগ এতদিন টিকতে পারছে? কারণ তারা আওয়ামী লীগকে, আর্মির একটা হেজিমনিকে তাদের সাপোর্ট রাখছে। কিন্তু আমি মনে করি, আমি যে মিলিটারিতে চাকরি করেছি, ওখানে আমরা জন্মগতভাবে ভারত বিরোধী এবং ম্যাক্সিমাম লোক হচ্ছে আওয়ামী লীগ বিরোধী। সবাই জিয়াউর রহমানকে একটা ম্যাক্সিমাম, আমি বলতেছি ম্যাক্সিমাম, এবং যে পার্সেন্টেজটা আওয়ামী লীগ করতো তারা হচ্ছে ফ্যামিলি লেভেল আওয়ামী লীগ। কিন্তু এই জিনিসটা বিএনপি কখনোই এটা সুযোগ নেয় নাই। সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কিভাবে নিচ্ছে? তাদেরকে বিভিন্ন ফ্যাসিলিটি, বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে। বিপরীতে বিএনপির কাছ থেকে আমরা কি দেখতেছি? বিএনপি এবার দেখলাম বিএনপি সেনাবাহিনীর কাউকে নমিনেশন দেয় নাই। সো আমি মনে করি যে বিএনপির নীতি নির্ধারক যারা আছে তাদের প্ল্যানিং এর মধ্যে কিছু একটা ঘাপলা আছে। এবং আমি মনে করি যে ভারত থেকে আসার পরে জনাব সালাউদ্দিন যখন অলমোস্ট মহাসচিব পর্যায়ে চলে যাচ্ছেন, বিভিন্ন সময় নিজেই সবকিছু দিচ্ছেন, আমি মনে করি যে বিএনপির উপরে মানে ভারতের একটা প্রভাব আছে, এটা আমরা ফিল করি। এবং আমি মনে করি এটা থেকে যদি বেরিয়ে যেতে না পারে, তাহলে বাংলাদেশের জনগণ একটা অল্টারনেটিভ খুঁজবে। আর অল্টারনেটিভ বলতে বলতে জামাত ছাড়া আর কোনো কিছু নাই। সো এখানে আমি মনে করি বিএনপির এই যে নমিনেশনটা 237 জন দিছে, এটা ইমিডিয়েটলি তাদেরকে রিফাইন করা উচিত। আদারওয়াইজ আমি মনে করি যে আগামী নির্বাচনে, আমি মনিরুজ্জামান ভাইয়ের কথা শুনতেছিলাম, উনার কথা যদি সত্য হয়, তাহলে বর্তমানে মানে আমি যদি ধরে নিই উনার যে কথাগুলো বলেছে উনি সত্য বলেছেন, তাহলে আওয়ামী লীগের এখন জনপ্রিয়তা তলানিতে থাকার কথা। দুর্নীতি করছে, এই করছে, সেই করছে। কিন্তু আমরা দেখতেছি জরিপে যে বিএনপি, জামাতের ভোট বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, এখানে বলতে পারেন যে আওয়ামী লীগের একটা ভ্যাকুয়াম হয়েছে, বাট এই ভ্যাকুয়ামের সুযোগ জামাতও পেয়েছে, বিএনপিও পেয়েছে। সো এখানে আমরা দেখতেছি যে বিএনপি, জামাতের জনপ্রিয়তা অনেক বাড়ছে। এটার কারণটা হচ্ছে, আমি বলবো, বিএনপির ভুল নীতি। এবং এই যে ইয়াগুলা দিয়েছে শুধু মাসল পাওয়ার এবং মানি পাওয়ার উপর ভিত্তি করে যে নমিনেশন গুলো দেওয়া হয়েছে, আমি মনে করি এখানে জনগণের যে রায়, যেটা এটা প্রতিফলিত হয়নি। এবং এটাই কারণেই একটা ভাই মাঝখানে বলেছে, এবং আমার এলাকার একজন আহ আহ কফিল তালুকদার, যে দেখেন লুৎফর রহমানের মাজেদ বাবু যে বলছে, সে কিন্তু বলে দিচ্ছে তার এলাকার মধ্যেও সেম জিনিস হয়েছে, যে বিএনপি গ্রাউন্ডে যারা নেতৃত্বে আছে, যাদের জনপ্রিয়তা আছে, তাদের না দিয়ে গ্রাউন্ডে যাদের মাসল পাওয়ার আছে এবং মানি পাওয়ার আছে তাদেরকে দিয়েছে। তা আমি মনে করি বিএনপির অ্যাকচুয়ালি এই সুযোগটা গ্রহণ করা উচিত, যে তারা আর্লি নমিনেশন ঘোষণা করে দিয়েছে। এখন এটা দিস নট দ্য ফাইনাল, তাদের একটা সংশোধনের সুযোগ আছে। আমার মনে হয় তাদের এই সংশোধনের সুযোগটা গ্রহণ করা উচিত। ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব মুস্তাফিজুর রহমান, এবং যারা যুক্ত আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক যারা দেখছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। তাহলে মনি ভাই মাইন্ড করেন না, আমি